মালয়েশিয়া সীমান্ত উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে একজনের মৃত্যু, নিখোঁজ কয়েকশো। এক বাংলাদেশি সহ 10 জনকে জীবিত উদ্ধার। শাটডাউনের কারণে যুক্তরাষ্ট্রের 1400-র বেশি ফ্লাইট বাতিল, বিলম্বিত হয়েছে 6000 ফ্লাইট। ইসরায়েলি ধ্বংসযজ্ঞে গাজার মাটি ও পানিতে ব্যাপক দূষণ, যুদ্ধবিরতির মধ্যেই হামলায় 240 ফিলিস্তিনির মৃত্যু। পাকিস্তানে বিচার বিভাগ ও সামরিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ, ব্যাপক প্রতিবাদের প্রস্তুতি বিরোধী জোটের। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল মাহমুদ অনিক। মালয়েশিয়া সীমান্ত উপকূলের কাছে অভিবাসীবাহী নৌকা ডুবে কয়েকশো জন নিখোঁজ হয়েছে। রোববার এ ঘটনার পর একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একজন বাংলাদেশি সহ 10 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মালয়েশিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার করা জীবিতদের মধ্যে 3 জন মিয়ানমারের পুরুষ, 2 জন রোহিঙ্গা পুরুষ এবং একজন বাংলাদেশি পুরুষ আছেন। ধারণা করা হচ্ছে মিয়ানমারের বুথিরডং থেকে প্রায় 300 যাত্রী নিয়ে নৌকাটি যাচ্ছিল। জনপ্রিয় রিসোর্ট দ্বীপ ল্যাংকাউয়ের উত্তরে তারুতাউ দ্বীপের কাছে সেটি ডুবে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছিল। হতাহত আরও বাড়ার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের ভিতরে কিংবা বাইরে আসা যাওয়ার জন্য নির্ধারিত 1400-র বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া প্রায় 6000 ফ্লাইটের যাত্রা বিলম্বিত হয়েছে। ফেডারেল সরকারের শাটডাউনের কারণে শনিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে শুক্রবারও 7000 ফ্লাইট বিলম্বিত হয়েছিল। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA চলতি সপ্তাহের শুরুতেই দেশের 40টি ব্যস্ততম বিমানবন্দরের বিমান চলাচলের ক্ষমতা 10% কমানোর আভাস দিয়েছিল। গত 1 অক্টোবর থেকে দেশটিতে শাটডাউন শুরু হয়েছে। ইতিহাসের দীর্ঘতম এই শাটডাউনের 39তম দিন পার হয়েছে শনিবার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য শনিবার যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। এটি 1946 সালে সিরিয়ার স্বাধীনতার পর প্রথমবারের মতো কোনো প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফর। আগামীকাল হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে তার দেখা হবে। গত বছর শারার নেতৃত্বে বিদ্রোহী যোদ্ধারা সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদকে ক্ষমতা থেকে উৎখাত করে। এরপর যুক্তরাষ্ট্রের সঙ্গে শারা সরকারের সম্পর্ক ঘনিষ্ঠ হতে থাকে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিক্ট বলেছেন, আল শারা সরকার যুক্তরাষ্ট্রের দাবি পূরণ করছে। এর আগে গেল শুক্রবার ওয়াশিংটন সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে শারার নাম বাদ দেয়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স 2028 সালের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সবচেয়ে সম্ভাবনাময় মুখ, এমনটি জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই বক্তব্য জানিয়ে দিচ্ছে রিপাবলিকান দল ট্রাম্প পরবর্তী নেতৃত্বের হিসাব নিকেশ শুরু করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও একাধিকবার বলেছেন তার উত্তরসূরি হিসাবে ভ্যান্স ও রুবিও দুজন সবচেয়ে বেশি যোগ্য। পলিটিকোর এক জরিপে জানা গেছে 2024 সালের নির্বাচনে ট্রাম্পকে ভোট দেয়া রিপাবলিকানদের 35% চান ভ্যান্সই 2028 সালে প্রেসিডেন্ট পদে নির্বাচন করুক। এই তুলনায় মাত্র 2% ভোটার চাচ্ছেন রুবিও প্রেসিডেন্ট পদপ্রার্থী হোক। গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কারণে তছনছ হয়ে গেছে চিকিৎসা প্রতিষ্ঠানগুলো। সবচেয়ে ভয়ঙ্কর প্রভাব পড়েছে মাটি ও পানিতে। গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় ধ্বংসস্তূপ আর দূষিত পানি ছাড়া কিছু নেই। ব্রাজিলে COP30 জলবায়ু সম্মেলনে ফিলিস্তিনি দূত ইব্রাহিম আল জেবেন বলেছেন, প্রায় 25 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের পরিমাণ 61 মিলিয়ন টনের বেশি। এর বেশিরভাগই ঝুঁকিপূর্ণ বর্জ্য। স্যানিটেশন ও পানির নেটওয়ার্ক ধ্বংস হওয়ায় ভূজল ও উপকূলীয় পানি দূষিত হয়েছে। গাজার কৃষিজমিও ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় মিঠা পানি সরবরাহ ব্যবস্থা অনেকটাই দূষিত। যুদ্ধবিরতিতেও গাজায় মৃত্যু মিছিল থামেনি। গাজার মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতির পর গেল 1 মাসেই ইসরায়েলি হামলায় 240 ফিলিস্তিনি মারা গেছেন। শনিবারও উত্তর ও দক্ষিণ গাজায় 2 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। সেদিন খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর ফেলে যাওয়া বিস্ফোরক যন্ত্র বিস্ফোরণে মারা গেছে এক ফিলিস্তিনি শিশু। এদিকে গাজার ধ্বংসস্তূপ থেকে আরও লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 2023 সালের 7 অক্টোবর থেকে সবশেষ হিসাব পর্যন্ত ইসরায়েলি হামলায় 69,169 জন মারা গেছেন। রাশিয়ার ব্যাপক বিমান হামলায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে 11 জন মারা গেছেন। শুক্রবার গভীর রাতে দক্ষিণ পূর্বাঞ্চলীয় জাপুরিঝিয়া,
দোনেস্ক এবং খেরোসানে এসব হামলা চালানো হয়। ইউক্রেনের সেনাবাহিনীর বরাতে আল জাজিরা জানিয়েছে, রাশিয়া রাতভর আকাশ, স্থল ও সমুদ্রপথে 503টি হামলা চালায়। এর মধ্যে ছিল 45টি ক্ষেপণাস্ত্র ও 458টি ড্রোন হামলা। দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী 406টি ড্রোন ধ্বংস করতে পেরেছে। ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে মাত্র 9টি। বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এ কারণে বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ব্যর্থ হলেও পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের যুদ্ধবিরতি বহাল থাকবে, এমন সিদ্ধান্ত জানিয়েছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। শনিবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইতোমধ্যে পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে সেটি বহাল থাকবে। এ সময় মধ্যস্থতা করার জন্য কাতার ও তুরস্ককে ধন্যবাদ জানান তিনি। অন্যদিকে আলাদা এক্সপোস্টে মুজাহিদ বলেছেন, ইস্তাম্বুলে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে যখন আলোচনা চলছিল তখন কান্দাহার প্রদেশে পাকিস্তান হামলা চালিয়েছে। তবে আলোচনার প্রতি শ্রদ্ধা জানাতে এবং বেসামরিক নাগরিকদের হতাহত রোধ করতে পাল্টা হামলা চালানো হয়নি। পাকিস্তানে বিচার বিভাগ ও সামরিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন হচ্ছে। এ লক্ষ্যে শনিবার 27তম সাংবিধানিক সংশোধনী বিল সিনেটে উপস্থাপন করেছে ফেডারেল সরকার। পরে এটি আইন ও বিচার বিষয়ক স্থায়ী কমিটিতে পাঠানো হয়। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে মন্ত্রিসভা বিলের খসড়াটি অনুমোদন দেওয়ার পর সিনেটে উত্থাপন করা হয়। বৈঠকে আজারবাইজান থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। বিলটি উত্থাপন করে আইনমন্ত্রী আজম নাজির তারার সিনেটে বলেছেন, গণতন্ত্র সনদের অংশ হিসাবে 27তম সংশোধনী দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিশ্রুতি। এদিকে প্রস্তাবিত 27তম সংবিধান সংশোধনীর বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদের ঘোষণা দিয়েছে পাকিস্তানের বহুদলীয় বিরোধী জোট তেহরিক-ই-তাহফুজ আইন-ই পাকিস্তান। বিলটি সিনেটে উপস্থাপনের কয়েক ঘন্টার মধ্যেই এই কর্মসূচি ঘোষণা করা হয়। বিরোধী জোট নেতারা বলছেন, এই সংশোধনীর মাধ্যমে সরকার ক্ষমতাশীলদের হাতে আরও বেশি ক্ষমতা তুলে দিতে চাচ্ছে। পাকিস্তানের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পঙ্গু হয়ে গেছে। জাতিকে এখনই 27তম সংশোধনীর বিরুদ্ধে দাঁড়াতে হবে। তেহরিক-ই-তাহফুজ আইনি পাকিস্তানে জোটে আছে PWM, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ, পশতুনখোয়া মিলি আওয়ামী পার্টি, বেলুচিস্তান ন্যাশনাল পার্টি বেঙ্গল এবং সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের মতো রাজনৈতিক দল। প্রবল শক্তি সঞ্চয় করে সুপার টাইফুনে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ফাং-ওয়াং। এ কারণে ফিলিপাইনের উত্তর ও পূর্বাঞ্চলে প্রবল বর্ষণ, ধ্বংসাত্মক ঝোড়ো হাওয়া এবং জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে 1 লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ফিলিপাইনের আবহাওয়া দপ্তর রোববার ঘূর্ণিঝড় সতর্কতা জারি করেছে। এর মধ্যে লুজন দ্বীপের দক্ষিণ পূর্বাঞ্চলে সর্বোচ্চ 5 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। রাজধানী ম্যানিলা ও আশপাশের অঞ্চলগুলোতে 3 নম্বর সংকেত বহাল রাখা হয়েছে। রোববার রাতে এটি মধ্য লুজনের অরোরা প্রদেশে আঘাত হানতে পারে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, 52 টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।